হুম হুম, ঠিক আছে। শুনতে পাচ্ছ প্রত্যেকে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। দাঁড়াও আমি এটা লিখে নিই, তারপর বোঝাচ্ছি। আমরাও কি লিখবো? হ্যাঁ আমরাও কি লিখবো? হ্যাঁ, লিখতে পারো, অসুবিধা নেই। চলো লিখে নাও, হেডিং দিয়ে দেবে এটা রকেট প্রোপালশন। রকেট প্রোপালশন, PROPULSION, রকেট প্রোপালশন। স্যার ভি রিলেটিভ ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ, তারপরে কি লিখেছেন? ভেলোসিটি অফ এক্সস্ট, EXA, এক সেকেন্ড দাঁড়া, এক্সস্ট EXHA হবে, EXHAUST, ভেলোসিটি অফ এক্সস্ট। ভি রিলেটিভটা কি উইথ রেসপেক্ট টু রকেট? ভি রিলেটিভটা উইথ রেসপেক্ট টু রকেট, হ্যাঁ। ঝটপট লেখো, ঝটপট লেখো। হলো? হ্যাঁ স্যার। দেখো কেসটাকে বোঝো। যখন রকেট প্রোপালশন হয়, দেখো আমরা যখন পড়েছিলাম ওই নিউটনস লজ অফ মোশনের ক্ষেত্রে যে ফোর্স বার করেছিলাম d/dt অফ m ইন্টু ভি, ওখান থেকে বলেছিলাম দুটো পার্ট আছে, একটা হচ্ছে v dm/dt আর একটা হচ্ছে তোমার m dv/dt। এখনও অবধি আমরা সেই কেসটা করলাম যেখানটাতে m dv/dt ছিল। এখন আমরা করছি যখন আসছে সেটা v dm/dt। তো রকেট যখন এরকম ধারা করে প্রোপালশন করে তখন সেই ক্ষেত্রে ভেরিয়েবল মাস হয়, তার মাসটা চেঞ্জ হয় টাইমের সঙ্গে সঙ্গে। কোন মাসটা চেঞ্জ হয় না, তার মধ্যে যে ফুয়েলটা আছে সেই ফুয়েলের মাসটা চেঞ্জ হয়।
যখন সেটা চেঞ্জ হবে, এখন এই যে রকেটের ফিল্ড আছে, এই রকেটের ফিল্ডটা নিচের দিকে যখন নামছে, এইটা রকেটের রেসপেক্টে তার যে স্পিড তাকে বলা হয় ভি রিলেটিভ। নিচের দিকে এর এখানে যে চেঞ্জ হচ্ছে সেটা কোনটা, মাসের চেঞ্জ, সেটা হলো ডিএম বাই ডিটি। তো এর জন্য রকেটের উপরে ফোর্স অ্যাপ্লাই হবে, যে ফোর্সটা হবে ইকুয়াল টু ভি রিলেটিভ ডিএম বাই ডিটি। এখন এইটা হলো, এবং যেই কারণে রকেটটা উপরের দিকে মুভ করলো। যদি তুমি লক্ষ্য করে দেখো নিচের দিকে আরেকটা ফোর্স কাজ করে, সেটা হলো যদি কোনো সার্টেন ইনস্ট্যান্টে আমি দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে রকেটের নিচে তার যে ওয়েট সেটাও তো কাজ করছে, হ্যাঁ সেটাও কাজ করবে পার্টিকুলার একটা ইনস্ট্যান্টে, মাস ইন্টু জি, তাই না, সেটাও কাজ করছে। এবার তুমি লক্ষ্য করে দেখো, এখন এই রকেটের ওপর সবসময় দুটো ফোর্স কাজ করবে। একটা হলো যে রকেটের ওপরে গ্যাসটা ইজেক্ট হওয়ার জন্য তার যে ডিএম বাই ডিটি হচ্ছে, এবং যখন গ্যাসটা ইজেক্ট হলো তার যে রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রকেট। তো যদি আমি ভি রিলেটিভ ইন্টু ডিএম বাই ডিটি করি, সেই ফোর্সটার জন্য ও উপর দিকে উঠছে, আর নিচের দিকে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেশন ফোর্স আছে। যদি এখন এই এমজি ভ্যালুটা, এই যে এমজিটা, সাপোজ এই এমজির ভ্যালু বেশি আসছে কার থেকে, ওই এফের থেকে, মানে ভি রিলেটিভ ডিএম বাই ডিটি, যদি এমজি ভ্যালু বেশি হয় তাহলে অবভিয়াসলি নিচের দিকে টানটা বেশি, উপরের দিকেটা কম, তার মানে রকেট মুভ উঠতে পারবে না, বুঝতে পারলে? তাহলে রকেট উইল নট মুভ, রকেট উইল নট মুভ আপ। আর যদি এটা হয় যে এমজির ভ্যালু সেটা কম হচ্ছে কার থেকে, এর থেকে, তাহলে এই ক্ষেত্রে রকেট উইল মুভ আপ, বুঝতে পারলে? এই হলো সিচুয়েশনটা, এটাকে লিখে নাও। তারপরে এটার উপরে কিছু কেসেস দেখবো কী কী হতে পারে। স্যার ডিএম বাই ডিটি যে এমটা আছে ওটা কি ফিউলের মাসটা? ফিউলের মাসটা, রকেটের নয়, রকেটের জন্য ধরো একটা ক্যাপিটাল এম করে নাও, ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম জি রকেটের জন্য। হলো, লেখা হলো সবার? আচ্ছা লাস্টেরটা। হ্যাঁ হয়ে গেছে। চলো এবারে লেখো কেস ওয়ান। কেস ওয়ান, কেস ওয়ানটা কি? ধরো তোমাকে বললো যে রকেটটা উপর দিকে একটা কোনো অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করলো, সেটা হলো এ। তো এখানটা লিখবে যে when rocket moves up with acceleration a, when rocket moves up with acceleration a, when rocket moves up with acceleration a। তো যখন রকেটটা উপর দিকে যাবে এ অ্যাক্সিলারেশন নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে রকেটের নিচের দিকে কোনটা কাজ করবে, তার এম ইন্টু জি। উপর দিকে কী কাজ করবে, রকেটের ফোর্স, ফোর্সের ভ্যালু কত, ভি রিলেটিভ ইন্টু ডি এম ডিভাইডেড বাই ডিটি। হয়ে গেল। এবারে তুমি এখানটাতে ইকুয়েশন অফ মোশনকে, মানে নিউটনস লস অফ মোশনকে অ্যাপ্লাই করো, সাপোর্টিং ফোর্স মাইনাস অপোজিং ফোর্স, রকেটের মাস যদি এম হয় তাহলে ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাহলে সেই ক্ষেত্রে তুমি কী লিখবে, ভি রিলেটিভ into dm divided by dt minus mg, that is equal to mass into acceleration। হয়ে গেল কেস ওয়ান। এবার ধরো তোমাকে এইটা বললো যে এই যে রকেটটা আছে এটা কোনো রকমভাবে মানে কোনো ত্বরণ নিয়ে সেটা ধরো মুভ করলো, কিন্তু সেই যে ত্বরণটা আছে সেই সময় একটা কোনো সেটা গ্র্যাভিটি স্পেসের মধ্যে মুভ করলো। যদি গ্র্যাভিটি স্পেসের মধ্যে মুভ করে, মানে কি বলছি, গ্র্যাভিটি লেস স্পেসের মধ্যে, এটা হলো কেস টুটা, সেই ক্ষেত্রে কি হবে দেখো, আমি বললাম কেস টু। কেস টুটা কি, এখানটাতে when rocket is moving up in gravity free space, তাহলে সেই সময় আমি বলতে পারি সেখানটাতে জিটা জিরো। যদি সেখানটাতে জিটা জিরো হয় মানে সেইখানটাতে এমজি জিরো। যদি এমজি জিরো হয় তার মানে সেই সময় কি পাবো, ভি রিলেটিভ ইন্টু ডিএম বাই ডিটি ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এইখানটাতে মাস কি, ক্যাপিটাল এম। লিখে নাও।
লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা একটা জিনিস ভেবে বলো, যদি ধরো আমি বলি যে একটা রকেটটা যখন মুভ করছে সেটা কনস্ট্যান্ট স্পিড নিয়ে মুভ করছে বা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে, তার মানে সেই ক্ষেত্রে তার স্পিডের মধ্যে কোনো রকম চেঞ্জ হচ্ছে না। যদি তার রকেটের স্পিডের মধ্যে কোনো রকম চেঞ্জ না হয়, তার মানে আমি বলতে পারি যে সেই ক্ষেত্রে তার অ্যাক্সিলারেশনটা জিরো, তাই না? হ্যাঁ। কনস্ট্যান্ট স্পিডে মুভ করে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমি এটাকে অ্যাপ্লাই করতে পারি। তো তুমি চাইলে এটাও লিখতে পারো যে মুভিং আপ উইথ কনস্ট্যান্ট স্পিড। স্যার আর একবার বলবেন? ধরো রকেটটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করছে, কনস্ট্যান্ট স্পিডে মুভ করা মানে কি, তার ত্বরণটা শূন্য, তাই না? হ্যাঁ। তো যদি তার সেই ক্ষেত্রে ত্বরণটা শূন্য হয়, সেই ক্ষেত্রে আমি কি বলবো, ধরো তার ত্বরণ শূন্য হয়ে গেল, তার ত্বরণ শূন্য হয়ে যাওয়ার মানে হচ্ছে এটাই যে সেই ক্ষেত্রে এম ইন্টু এটা জিরো হবে, তাই না? তো যদি সেই ক্ষেত্রে এম ইন্টু এটা জিরো হয়, তার মানে আমি বলতে পারি যে সেই সময় ভ্যালু কত আসবে, যদি সে কনস্ট্যান্ট স্পিডে মুভ করে। কেস 2 এর মধ্যে ওটাকে ইনক্লুড করে দিচ্ছি আমি। সেই ক্ষেত্রে কী হবে, যদি কনস্ট্যান্ট স্পিড নিয়ে মুভ করে, এম এ কে জিরো করো, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, ইকুয়াল টু এম জি হয়ে যাবে না, ফোর্স ইকুয়াল টু, ফোর্স কত, ভি রিলেটিভ ইন্টু ডিএম বাই ডিটি শুড বি ইকুয়াল টু এম ইন্টু এ, কারণ এম ইন্টু জি, কারণ এম এ পোর্শনটা তার জিরো হয়ে গেল তখন। বুঝতে পারলে? ডিপেন্ড করছে কীরকম কেস দিয়েছে, তুমি তার অ্যাকর্ডিং ভাববে। তো কিছুই না, মেন রিজনটা তো এটাই যে যদি ধরো রকেটটা মুভ করে ত্বরণ নিয়ে, তাহলে কী হবে, যদি গ্র্যাভিটি ফ্রি স্পেস হয় তাহলে সেই ক্ষেত্রে এম জি জিরো, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে মানে তার জন্য অ্যাক্সিলারেশনটা জিরো, মানে এম এটা জিরো হবে সেই সময়, ব্যাস, আর কিছুই না। হলো? এবার দেখো নেক্সট হচ্ছে মাস অফ দি রকেট আফটার টাইম টি। এটা কি কেস 3? না না, কেস 3 না, এটা এমনি লিখে নিতে হবে, এমনি লিখছি আর কি, যে কোনো টাইম টি পরে রকেটের মাস কত হবে। মানে স্যার কেস 2 এর সাথেই লিখে নেবো? কেস 2 এর সাথে এটাকে লিখে নাও। তুমি চাইলে এটাকে কেস 2 এর সাথে লিখতে পারো, কিংবা নিচে স্টার মার্ক করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো যত টাইম যাবে তত রকেটের মাস কিন্তু কমবে। কোন রেটে কমবে? ডিএম বাই ডিটি রেটে। তো ওর ইউনিট টাইমে মাস কত হয়ে যাচ্ছে, কি হচ্ছে না, ডিএম বাই ডিটি। তাহলে টি টাইমে কত হবে না, মানে কত কমবে, সেটা ইন্টু টি করে দেবো এর সাথে, তাই না? ডিএম বাই ডিটি ইন্টু টি করবো। আগের মাস কত ছিল, ক্যাপিটাল এম, তাহলে টি টাইম পরে কত হয়ে যাবে, ওর থেকে কম হবে, কত কম, ডিএম বাই ডিটি ইন্টু টি। বুঝতে পারলে? এটা হলো রকেটের মাস। এখন মনে রাখবে, রকেটের মাস যখন বলা হচ্ছে সেই সময় কিন্তু রকেটের মধ্যেই রকেটের ফুয়েলটা আছে, তো রকেটের ফুয়েলকে নিয়েই ওর মাসটাকে বলা হয়। এমন নয় যে তুমি ফুয়েল বাদ দিয়ে মাস বলছো, বুঝতে পারলে? আর ফুয়েলটাকে ইনক্লুড করছো বলেই তুমি রকেটের মাসটা টাইমে বার করার সময় ডিএম বাই ডিটিটাকে ইনক্লুড করছো। ডিএম বাই ডিটি কি, ডিএম বাই ডিটির হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফুয়েল মাস। যখন রকেটের মাস, সেটা হচ্ছে রকেটের মাস প্লাস ফুয়েল মাস, ওটাকে বলা হয় রকেটের মাস। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার। ওটা কি লেখা, মাস অফ রকেট আফটার টাইম টি। হ্যাঁ হয়ে গেছে। কমপ্লিট? হ্যাঁ। সবার কমপ্লিট হয়েছে? চলো এরপরে আস্তে আস্তে প্রবলেমসগুলো স্টার্ট করা। কোয়েশ্চেন লেখো। লেখো, আ রকেট অফ মাস 600 কেজি, a rocket of mass 600 kg is set for fire vertically, full stop, if exhaust speed of gas is 1000 meter per second, and rocket is moving with constant velocity, then how much mass of gas
is ejected from the rocket. How much mass of gas is ejected from the rocket? কি বলছে? বলছে রকেট অফ মাস 600 কেজি, তার মানে তোমাকে ক্যাপিটাল এম বলা আছে, ডেটাগুলোকে পাশাপাশি লিখে নাও। 600 কেজি হলো, তারপর কি বলছে ইজ সেট ফর ফায়ার ভার্টিক্যালি ইফ এক্সস্ট স্পিড অফ দি গ্যাস ইজ 1000 মিটার পার সেকেন্ড, তার মানে অবভিয়াসলি আমাকে ভি রিলেটিভ বলা আছে। ভি রিলেটিভ কোনটা? এক্সস্ট স্পিড, মানে গ্যাসের যে এক্সস্ট স্পিড সেটা কত বলছে? 1000 মিটার পার সেকেন্ড। তারপরে কি বলেছে? ইট ইজ মুভিং আপ উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, তার মানে অ্যাক্সিলারেশনটা 0। আচ্ছা, এবার আমাকে কি বলছে? দেন হাউ মাচ মাস অফ দি গ্যাস ইজ ইজেক্টেড পার সেকেন্ড ফ্রম দি রকেট, তার মানে আমাকে ডিএম বাই ডিটি বার করতে বলেছে। বুঝতে পারলে? এইটা হলো কোয়েশ্চেনটা। তো যখন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করে সেই ক্ষেত্রে কি হয়? ভি রিলেটিভ ডিএম বাই ডিটি ইকুয়াল টু এমজি হয়ে যায়, তাই না? তাহলে আমি অ্যাপ্লাই করব ভি রিলেটিভ ডিএম বাই ডিটি ইজ ইকুয়াল টু এমজি। ভি রিলেটিভ 1000, ডিএম বাই ডিটি আমাকে বার করতে হবে, এমটা হচ্ছে 600 কেজি ইন্টু 10, তাহলে এখানটাতে 1000 আর এটা কেটে গেল, 6 পড়ে থাকছে, তো ডিএম বাই ডিটি হবে 6 কেজি পার সেকেন্ড। লিখে নাও। বুঝতে পারলে কোয়েশ্চেনটা কীভাবে হলো? ওই সবাই বুঝতে পেরেছো কোয়েশ্চেন? হ্যাঁ স্যার। লিখে নাও। হ্যাঁ স্যার। হলো? চলো পরের কোয়েশ্চেনটা লেখো। এটা হ্যাঁ, তোমরা হয়ে গেছে। করবে, এটা তোমাদের করতে হবে। মাস অফ রকেট ইজ 1000 কেজি, মাস অফ রকেট ইজ 1000 কেজি, ফুল স্টপ। if exhaust speed of gas with respect to rocket is 2 kilometer per second, then how much mass of gas should be ejected, per second? How much? Mass of gas should be ejected per second so that the rocket rises up, Sir, be ejected তারপর be ejected per second so that rocket rises up from surface of earth, স্যার দ্য রকেট রাইজেস আপ, তারপর কি বললেন? from surface of earth with constant acceleration 5 meter per second square, স্যার আগের আনসারটা কি 6 এসেছিল? 6 এসেছিল। চলো এই কোয়েশ্চেনটা 13 বাজে, আমি তোমাদেরকে 1.5 মিনিট সময় দিচ্ছি। 1.5 মিনিট 2 মিনিটই নাও, সলভ করে বলো। আগে প্রত্যেকটা ডেটা এরকমভাবে লিখে নাও যেগুলো তোমাকে দেওয়া আছে, গিভেন ডেটা, তারপরে তুমি সেগুলোকে প্লেস করো, দেখো কোনটা তোমাকে বার করতে বলছে। 15 আনসার জিজ্ঞেস করবো, 8:15-তে। স্যার এই ভি রিলেটিভটা 2 কিলোমিটারে আছে, ওটা কি আমরা মিটারে কনভার্ট করব? না ওটা কিলোমিটারই থাক, কোনো অসুবিধা নেই। অবশ্য তুমি চাইলে করতেও পারো, অতটা কোনো মিটারেই করে নাও, কারণ হ্যাঁ মিটারেই করে নাও, কারণ স্পিড তো না। হ্যাঁ মিটারেই করো, মিটারে কনভার্ট করে নাও।
চলো হয়েছে, হলো কারোর আনসার? না, করছি। চলো আমাকে বলো মাস অফ দি রকেট কত ছিল? 1000 কেজি। 1000 kg, 1000 কেজি। নেক্সট বলছে ভি রিলেটিভ, সেটা কত ছিল? 2 কিমি per স্যার second. 7.5 মিটার পার সেকেন্ড। দেখছি 2 হ্যাঁ মিটার হ্যাঁ। পার সেকেন্ড, তাই তো, মানে হচ্ছে 2 ইন্টু 10 কিউব মিটার পার সেকেন্ড। নেক্সট বলো অ্যাক্সিলারেশনটা কত আছে? 5 মিটার পার সেকেন্ড। সেকেন্ড না সেকেন্ড স্কোয়ার কোনটা আছে? অ্যাক্সিলারেশন হ্যাঁ, সেকেন্ড স্কোয়ার। 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডিএম বাই ডিটি বোধহয় বার করতে বলছে, তাই তো নাকি? হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হলো কেসটা। তো যখন আমি অ্যাপ্লাই করব কি করব, এখানটাতে তো আমাকে এটাকে জিরো বলেনি, যদি এটাকে জিরো না বলে তাহলে আমি এটা ইকুয়াল টু এমজি লিখতে পারবো না, তাই না? তাহলে আমাকে অ্যাকচুয়াল যে ইকুয়েশনটা প্রথমে লিখেছিলাম সেটাকে অ্যাপ্লাই করতে হবে। সেটা হলো কত না, ভি রিলেটিভ ইন্টু ডি এম বাই ডিটি মাইনাস এমজি ইকুয়াল টু এম ইন্টু এ। ডিএম বাই ডিটি আমাকে বার করতে বলছে, ভি রিলেটিভটা কত 2 ইন্টু, এটা কাজ করে সাজিয়ে গুছিয়ে লিখে নিই একটুখানি, তাহলে চলো এখানে লিখে দিচ্ছি। ডিএম বাই ডিটি বার করতে হবে 10⁻³ ইন্টু ডিএম বাই ডিটি ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ হয়ে যাবে, এমজিটা এখানে চলে এলে, তাই না? তো ফাইনালি এখানটাতে এমটা কত ছিল আবার 1000 ইন্টু জিটা হচ্ছে 10 প্লাস এটা হচ্ছে 5 মানে 15, তাহলে কত আসবে এটা 15123 মানে 15 ইন্টু 10⁻³ তাহলে এখান থেকে আমি পেয়ে যাব ডিএম বাই ডিটি, সেটা কত আসবে না 15 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই 2 ইন্টু 10 কিউব, তো এটা আসবে 7.5 কেজি পার সেকেন্ড। কার কার হয়েছিল এটা? স্যার আমার হয়েছিল। আচ্ছা, মলির হয়েছিল, শ্রীতার হয়েছিল, আর কারোর হয়েছিল কি? সিমরানের হয়েছিল? না স্যার। সুশান্ত? স্যার করছিলাম। চলো দেখো কে কোথায় ভুল করেছিলে চেক করে নাও। চলো স্পিডে লেখো, স্পিডে লেখো। আচ্ছা একটা কাজ করো, তোমাদের এক্সামে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো ডাউট আছে না, আমাকে একটুখানি পাঠিয়ে, মানে তোমাদের যেই হোয়াটসঅ্যাপে যেখানে তোমরা চ্যাট ফ্যাট করো মানে কন্ট্যাক্ট করো সেখানে একটুখানি পাঠিয়ে দিও কোয়েশ্চেন্সগুলো, বুঝতে পারলে? আমি সলিউশনটা আপলোড করে দেবো, যদি তারপরেও না বুঝতে পারো তখন আমাকে বলো, তখন আবার বুঝিয়ে দেবো আমি, বুঝতে পারলে? স্যার কোঅর্ডিনেটরকে দিয়ে দেবো? হ্যাঁ ওই যেখানেই হোক, তুমি মোট কথা মানে তোমরা যেভাবে আর কি কোয়েশ্চেন পাঠাতে পারবে, যে আর কি পাঠায় তো কোঅর্ডিনেটর দিয়ে দেবে, যেরকম ফিজিক্সের স্যার বলেছিলেন যে কোয়েশ্চেন পাঠাতে, তো এইগুলো ডাউট হয়েছে সলভ করে দেবেন উনি, তো পাঠিয়ে দেবে, আমি সলিউশনটা পাঠিয়ে দেবো। এবার যদি তাতেও বুঝতে না পারো তখন ক্লাসে জিজ্ঞেস করবো, তাতে করে কি হবে ক্লাস টাইমটা বেঁচে যাবে আর কি। ঠিক আছে স্যার। হলো? ওই সিমরান সুশান্ত লেখা হয়েছে? হ্যাঁ স্যার। পরের কোয়েশ্চেনটা লেখো, লেখা হয়ে গেলে বলবে। লেখো রকেট অফ মাস 2000 কেজি, a rocket of mass 2000 kg is ejecting the gases at the rate of 50 kg per second, 50 kg per second with speed of 20 meter per second. 50 কেজি পার সেকেন্ড, তারপর with speed of 20 meter per second in gravity free space,
find out acceleration of rocket after 20 seconds of firing. লিখেছো? হ্যাঁ স্যার। চলো, তোমার কোয়েশ্চেনে কি কি ডেটা বলে দিয়েছে দেখো। চলো, প্রথম কি বলছে, বলছে আ রকেট অফ মাস 2000 কেজি, তার মানে এটা ইনিশিয়াল মাস, তাই না? এটা আমাকে বলেছে যে 2000 কেজি। আচ্ছা, এবার আমাকে কি বলছে, ইজেক্টিং দ্য গ্যাস অ্যাট দ্য রেট অফ 50 কেজি পার সেকেন্ড। আচ্ছা, তার মানে আমাকে এখানটাতে ডিএম বাই ডিটিটা বলে দিয়েছে, ডিএম বাই ডিটি সেটা কত না 50 কেজি পার সেকেন্ড। তারপরে কি বলছে, উইথ স্পিড 20 মিটার পার সেকেন্ড, মানে ভি রিলেটিভ কত 20 মিটার পার সেকেন্ড in gravity's free space, then find out the acceleration of the rocket after 20 সেকেন্ড অফ ফায়ারিং। তো গ্র্যাভিটি ফ্রি স্পেস মানে সেখানটাতে জি বলা আছে 0, যদি জি বলা থাকে এখন আমাকে কি বলছে, আমাকে বলছে যে ফাইন্ড আউট দি অ্যাক্সিলারেশন অফ দি রকেট আফটার 20 সেকেন্ড অফ দি ফায়ারিং। তো দেখো, যখন আমি এটাকে বার করব, আমি জানি যে যেহেতু গ্র্যাভিটি ফ্রি স্পেসের মধ্যে এটাকে ছোড়া হচ্ছে, তার মানে সেই ক্ষেত্রে ভি ডিএম বাই ডিটি দ্যাট শুড বি ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। কিন্তু আমাকে সেটা বার করতে বলছে 20 সেকেন্ড পরে, তাহলে মাস ইন্টু অ্যাক্সিলারেশন যে পোর্শনটাকে আমি লিখবো, সেইখানে মাসটা কোন সময়কার মাস হবে না 20 সেকেন্ড পরে কত মাস হয়েছে তার, সেইটাকে নিতে হবে। ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কিন্তু ডিএম বাই ডিটিটা কিন্তু কনস্ট্যান্ট, ওটা কিন্তু 20 সেকেন্ড পরে চেঞ্জ হবে না, কারণ রেট অফ চেঞ্জ ইন মাস তো কনস্ট্যান্ট থাকবে, সেম রেটে তো চেঞ্জ করবে না মাসটাকেও। তাহলে আমি প্রথমটার জন্য বার করি, আমি যদি প্রথমটার জন্য এরকমভাবে বার করি যে আচ্ছা এখানে কি কি বলা আছে, এখানে বলা আছে আমাকে তোমার ভি রিলেটিভ ইন্টু ডিএম বাই ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু গ্র্যাভিটি ফ্রি স্পেস, তার মানে এম ইন্টু এ। ঠিক আছে, এবারে ভি রিলেটিভ কত বলা আছে না 20, ডিএম বাই ডিটি সেটা কত বলা আছে 50। আচ্ছা, তারপরে আর কি বলা আছে 50 কেজি পার সেকেন্ড ওরা 20 কেজি ইকুয়াল টু মাসটা আমি কিন্তু জানি না, তাই না? আচ্ছা, মাসটা আমি জানি না। আর কি বলছে এখানটাতে, না মাসটা তো বলা আছে না, ইনিশিয়াল মাস তো বলা আছে, এই যে 2000 কেজি। অ্যাক্সিলারেশনটা আমি জানি না, তার মানে এটা হচ্ছে 2000 কেজি। স্যার আমার আনসার বেরিয়েছে। ঠিক আছে, দাঁড়াও এখন বলো না। তাহলে এই সময় অ্যাক্সিলারেশনটা কত আসছে না, অ্যাক্সিলারেশনটা হয়ে যাচ্ছে তোমার 5 2 10 মানে 1000 বাই 2000 মানে হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই যে অ্যাক্সিলারেশনটা হলো, এটা হলো ইনিশিয়ালি যখন ওকে আমি ছুড়লাম। তো আমাকে বার করতে কি বলছে, আমাকে এটা বার করতে বলছে যে আচ্ছা তুমি এটা বার করো যে এখন ওর অ্যাক্সিলারেশনটা কত হবে 20 সেকেন্ড পরে, তাই তো? এটা আমাকে বার করতে বলেছে, তাই তো ছিল নাকি? ফাইন্ড আউট অ্যাক্সিলারেশন অফ দি রকেট আফটার 20 সেকেন্ড অফ ফায়ারিং। আচ্ছা, তো প্রথম আমি কাজ করি যে আমি এটাকে দেখি যে 20 সেকেন্ড পরে ওর মাস কত হবে, কারণ দেখো এটা যখন আমি করলাম, এই কেসটা আমি সেই সময় করছি যেই সময় আমি এটাকে ভাবছি যে মাসটা কোনো একটা পার্টিকুলার টাইমে আমি ধরলাম যেই সময় তার 20 কেজি ছিল সেই সময়টাতে। তো আমি যখন 20 সেকেন্ড পরে ভাববো সেই সময় এই যে মাসটা সেটা কিন্তু অবভিয়াসলি 2000 হবে না, অন্য কিছু ভ্যালু আসবে, কম আসা উচিত, তার কারণ মাসটা কমছে ধীরে ধীরে, বুঝতে পারলে? তো আমি কি করি, মাসটাকে বার করি যে মানে ওই কী বলে 20 সেকেন্ড পরে, তাই না? 20 সেকেন্ডই তো নাকি? হ্যাঁ, 20 সেকেন্ড পরে কতটা তার মাস হবে। তো 20 সেকেন্ড পরে মাস কত হবে, এম ফাইনাল ধরলাম ওটাকে, সেটা কত হবে এম ইনিশিয়াল মাস মাইনাস ডিএম বাই ডিটি ইন্টু টাইম, ডিএম বাই ডিটি ইন্টু টাইম। এটা আমরা একটু আগে দেখেছিলাম। তো ইনিশিয়াল মাস ছিল কত 2000 মাইনাস ডিএম বাই ডিটি কত ছিল 50 কেজি পার সেকেন্ড ইন্টু টাইম কত 20। তো এটা আসবে কত 1000, হয়ে গেল 1000 কেজি। তো এইটা হবে 20 সেকেন্ড পরের মাস। এবার আমাকে বার করতে হবে যে গ্র্যাভিটি ফ্রি স্পেসটার মধ্যে ওর অ্যাক্সিলারেশনটা কত হবে। এই সময় তাহলে কি অ্যাপ্লাই করবো, আবার অ্যাপ্লাই করো ভি রিলেটিভ ডিএম বাই ডিটি ইকুয়াল টু এখন কত হবে ফাইনাল মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এবং এইটা আমাকে বার করতে হবে অ্যাক্সিলারেশনটা। ভি রিলেটিভটা কত হবে, ওটা তো সেম থাকবে কারণ গ্যাস তো সেম রেটে ইজেক্ট করবে সে 20, ডিএম বাই ডিটি সেটাও তাই থাকবে যা আগে ছিল, ইকুয়াল টু ফাইনাল কত 1000
ইনটু অ্যাক্সিলারেশন ফাইনাল বলছি আমি, এটাকে আমাকে বার করতে হচ্ছে। তাহলে অ্যাক্সিলারেশন ফাইনাল সেটা কত আসবে না, এটা আসছে কত 1000 ডিভাইডেড বাই 1000 মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হয়ে যাবে আনসার। কার কার এসেছিল এটা? স্যার আমার। আমি করছিলাম এরকম ভাবে। ঠিক আছে, চলো লিখে নাও। তো উপরে যে অ্যাক্সিলারেশনটাকে বার করেছি আমরা, সেই অ্যাক্সিলারেশনটা হলো তার, যদি মাসটাকে আমি চেঞ্জটাকে না ধরতাম তাহলে কত হতো, বুঝতে পারলে? মানে ইনিশিয়ালি কত থাকতে পারতো আর কি। হ্যাঁ হয়ে গেছে। সবার কমপ্লিট? Yes, sir. আচ্ছা, দাঁড়াও নেক্সট কোয়েশ্চেনটা করবো। চলো এবার দেখো, কিছু কোয়েশ্চেন থাকে যেখানটা তোমাকে এটা বলা হয় যে একটা কোনো ধরো কার্ট আছে বা একটা কোনো গাড়ির মতন জায়গা আছে যেটার মধ্যে তুমি জল ভরে রেখেছো কিংবা বালি ভরে রেখেছো। এবার তুমি একটা কোনো ওখানটাতে পয়েন্ট হোল ক্রিয়েট করে রেখেছো যেখান থেকে জলটা কিংবা বালিটা কনস্ট্যান্ট বাইরের দিকে বেরোচ্ছে এবং সেটা সামনের দিকে মুভ করছে, বুঝতে পারলে? এই ধরনের যে কেসগুলো হয় না, এটাও কিন্তু এইরকমভাবেই সলভ হয়ে যায়, কারণ ওখানটা তো মাস কনস্ট্যান্টলি চেঞ্জ করছে এবং সেই চেঞ্জের জন্য একটা কোনো ফোর্স কাজে লাগছে। তো সেই জিনিসটা এখানেও এখন কাজ করতে হবে। যেমন একটা এক্সাম্পল দেখো, এই যে এক্সাম্পলটা যেটা এখন আমি লিখবো, ঠিক আছে। হ্যাঁ দেখো, এই যে কেসটা আছে এখানটাতে কেসটা দিচ্ছে কি, কেসটা দিচ্ছে যে একটা কোনো একটা রকম একটা সিস্টেম আছে, কার্ট আছে যার এই দিক থেকে একটা হোল ক্রিয়েট করা আছে, ওখান থেকে তোমার জলটা বাইরের দিকে বেরোচ্ছে, আর এইখান থেকে কি হচ্ছে ওর ধোঁয়াটা বেরোচ্ছে। তো যখন এখান থেকে ধোঁয়া বেরোবে তার মানে হলো এটাই অবভিয়াসলি যে দুদিকে দুটো ফোর্স কাজ হচ্ছে। একটা হচ্ছে ওই দিকে গ্যাস জলটা বেরোনোর জন্য এই দিকে ফোর্স অ্যাপ্লাই হবে, এই দিকে ধোঁয়া বেরোনোর জন্য এই দিকে ফোর্স অ্যাপ্লাই হবে। তো মনে করো যে এখন এটা কেসটা হলো যে এখন তোমার এই দিকে ধরো তার যে ফোর্সটা লাগলো সেটা ধরো বেশি, কিংবা ধরো আমি এটা বললাম যে এটা এখন একটা স্পিড ভি নিয়ে মুভ করছে আর কি। যদি স্পিড ভি নিয়ে মুভ করে আর আমি বললাম যে এই দিকের ফোর্সটা বেশি, যদি এই দিকের ফোর্সটা বেশি হয়ে যায়, এই দিকের ফোর্স বেশি মানে এইখান থেকে ধোঁয়াটা বেশি রেটে বেরোচ্ছে, তার মানে আমি বলবো যে এই সময় এই যে বডি হবে এটা স্পিড কি হবে, আপ হবে, তাই না? এটা হবে কি স্পিড আপ, বুঝতে পারলে স্পিড আপের কন্ডিশনটা? হ্যাঁ ঠিক আছে, এবারে নেক্সট কেসটাকে দেখো। ধরো আমি নেক্সট কেসটাতে এটা বলছি যে এখন কেসটা এরকম ধরা হয়ে গেল যে এই গাড়িটায় মুভ করছে, কিন্তু এই গাড়িটা যখন মুভ করলো তখন এরকম একটা ঘটনা ঘটলো যে এ তো যাবে এই দিকে, ঠিক আছে এই দিকে যাচ্ছে, তো এর স্পিডটাকে আমি এই দিকে ধরলাম, কিন্তু ধরো নেট ফোর্সটা সামহাও উল্টো দিকে কাজ করতে শুরু করলো, বুঝতে পারলে? উল্টো দিকে কাজ করতে নেট ফোর্স শুরু করলো মানে তার মানে হচ্ছে যে বেসিক্যালি এটাই যে যদি এখন এটা এই দিকে জলটা এইভাবে বেরোয়, ধরো এই জলটাতে এইদিকে বেরোয়, তার মানে এর জন্য ফোর্স কোন দিকে কাজ করবে, উল্টো দিকে, তাই না? তাহলে এখন ফোর্স কি ধরবো আমি, এই দিকে, এবং এই ফোর্সটা বেশি হয়ে গেল কার থেকে, ওর থেকে। যদি এই ফোর্সটা ওর থেকে বেশি হয়ে যায় তার মানে এটা হবে যে ফোর্স এই দিকে হয়ে যাচ্ছে, আর সেই ক্ষেত্রে কি হবে, স্পিড ডাউন হবে, বুঝতে পারলে? আগেরটাতে কি হচ্ছিল, এই ফোর্সটা কম ওই ফোর্সটা বেশি, তাহলে ওই ফোর্সটা ওইখান থেকে তোমার জল বেরোচ্ছে বা ওইখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, তার মানে ফোর্স কোন দিকে লাগছে, এই দিকে ফোর্স লাগছে, এই দিকে ফোর্স লাগছে, তার স্পিডটা এই দিকে ছিল, তাহলে কি হলো, স্পিড আপ হলো। এখন ওই ফোর্সটা কম এই ফোর্সটা বেশি, এখান থেকে জল বেরোচ্ছে, তার মানে ফোর্স কোন দিকে লাগছে, এই দিকে লাগছে বেশিরভাগ ফোর্সটা, তাহলে সে যাচ্ছিল কোন দিকে, এই দিকে, তারপরে তার স্পিডকে সে অপোজ করবে, মানে এখন সে কী হবে, স্পিড ডাউন হবে, বুঝতে পারলে? এবার ধরো আরেকটা কেস হতে পারে,
আগে এটাকে লিখে নাও, তারপর থার্ড কেসটাকে লিখবো। থার্ড কেস একটুখানি এক্সপ্লেন করতে হবে, এই জায়গাগুলো মুছে দেবো। লিখে নাও থার্ড কেসটা, তারপর বলছি। স্যার হয়ে গেছে। না স্যার একটু দাঁড়ান। হ্যাঁ হয়ে গেছে। এবার ধরো এই যে কেসটা হলো, এই কেসটাতে এটা এইদিকে মুভ করছে এবং জলটা বেরোচ্ছে তোমার সেম রেটে। যদি জলটাও সেম রেটে বেরোয়, বা আমি বললাম যে জল, তার জন্য যে স্পিডটাতে মানে ধরো তুমি এরকম ধরা বলছি যে ধরো জল যে স্পিডে বেরোচ্ছে সেইটা, আর যেই দিকে ও স্পিড নিয়ে মুভ করছে সেইটা, মানে এই দিকেও যদি তার স্পিড ভি হয়, এইটার জন্য স্পিডটা তার ভি স্পিড নিয়ে এ বেরোচ্ছে, যদি সেটা হয় তার মানে হলো এটাই যে এর ওপরে নেট অ্যাক্সিলারেশন হবে 0, তাই না? নেট অ্যাক্সিলারেশন কত হবে? 0। কেন? কারণ এক্সস্টের ভেলোসিটি অফ এক্সস্ট ইকুয়াল টু কি হচ্ছে না, এক্সস্টের ভেলোসিটি তোমার এইদিকে, হ্যাঁ, যদি এক্সস্টের ভেলোসিটি এরকমভাবে সেটা বেরোয় আর ইকুয়াল টু হচ্ছে কি না ভি, তার মানে এই দুটো স্পিড সমান। যদি সমান হয়, এখন যদি এইখান থেকে এক্সস্টটা বেরোয়, তাহলে সে ফোর্স কোন দিকে দেবে? ওই দিকে। আচ্ছা, তাহলে এর স্পিডটা ওর স্পিডটা সেম, তার জন্য দুজনকে নালিফাই করবে, অ্যাক্সিলারেশন নেট কত হবে? 0। যদি সেটা হয় তাহলে সেই ক্ষেত্রে আছে, এখানে তো এমজির কোনো রোল নেই না একে মুভ করানোর জন্য। একে মুভ করানোর জন্য এমজির তো কোনো রোল নেই। এমজি তখন আসো যখন এটা উপর দিকে উঠতো কিংবা নিচের দিকে নামতো, কিন্তু যাচ্ছে হরাইজন্টালি। তার মানে এখানে যেটা আসবে সেটা হবে কত না, ভি রিলেটিভ ইন্টু ডিএম বাই ডিটি, দ্যাট উইল বি ইকুয়াল টু 0। কেন? তার কারণ এটা 0 হয়ে গেল। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এটা তখন হবে যখন এক্সস্টটা সেম স্পিড নিয়ে বেরোবে যেই স্পিড নিয়ে কার্টটা মুভ করছিল। স্যার এখানে এক্সেলারেশনটা 0 কেন? অ্যাক্সিলারেশনটা 0 তার কারণটা হচ্ছে যে যেই স্পিড নিয়ে ও মুভ করছিল সেই স্পিড নিয়ে আবার জলটাও বেরোচ্ছে, তার মানে তো দুজনের স্পিডকে নালিফাই করে দিচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। 0 হয়ে যাবে। কমপ্লিট? হ্যাঁ স্যার। চলো, তো ভেরিয়েবল মাসের প্রবলেম এইগুলোই থাকে, মোটামুটি হয়ে গেল। তো যখন তুমি দেখবে এরকম প্রবলেম থাকে কনভেয়ার বেল্টের ওপরে, বা কনভেয়ার বেল্টটা তো হয়ে গেলে রিলেটিভ মোশনটা চলে আসে, যখন তোমার এরকম থাকবে যে কোনো একটা ধরো গাড়ি যাচ্ছে কিংবা একটা কোনো ট্রাক যাচ্ছে যেখান থেকে এতটা রেটে তার বালি পড়ে যাচ্ছে, সেইখান থেকে তার স্পিড কত হবে কী হবে, তখন আমরা এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে সলভ করে ফেলবো, কোনো অসুবিধা নেই, একদম ডিরেক্ট অ্যাপ্লাই করবে, আনসার বেরোবে। এবার আমি নেক্সট এখানে একটাই পার্ট বাকি আছে নিউটনস লস অফ মোশনে, সেটা হলো কনস্ট্যান্ট রিলেশনশিপ। তো কনস্ট্যান্ট রিলেশনশিপটা করানোর মতন এখন পুরো টাইম নেই, তো যেই কারণে আমি নতুন চ্যাপ্টার ফ্রিকশনটাকে স্টার্ট করে দিচ্ছি, কারণ কনস্ট্যান্ট রিলেশনশিপ এখন ওটা একবারে করতে হবে, এখন যা টাইম আছে তাতে করে কনস্ট্যান্ট রিলেশনশিপ করিয়ে শেষ করা যাবে না। তো কালকে পুরো কনস্ট্যান্ট রিলেশনশিপটা স্টার্ট করে পুরো শেষ করে ফেলবো। এখন আমি নতুন চ্যাপ্টারটা স্টার্ট করছি ফ্রিকশন, তো হেডিং দিয়ে দাও ফ্রিকশন। আচ্ছা, কনস্ট্যান্ট রিলেশনশিপ যেটা আছে ওটা কি অনেকটা বড়? অনেকটা বড় বলতে ওটার প্রবলেম আর থিওরি তো ছোট্ট থিওরি, কিন্তু প্রবলেমটা না করলে থিওরিটা করে কোনো লাভ নেই। এই জন্য বলছি কনস্ট্যান্ট রিলেশনশিপটা একবারে করবো, কারণ ওটাকে একটা ক্লাস পুরো লাগলে পুরো কনস্ট্যান্ট শেষ হয়ে যাবে। তো অনেকটা বড় বলতে তুমি এরকম করো না যে ধরো 1 2 3 ম্যাক্সিমাম 10টা প্রবলেমের মতন জায়গা, আর ধরো ওই হাফ পেজ মতন থিওরি লেখার জায়গা, ব্যাস। হাফ পেজ থিওরি লাগে না, কয়েকটা লাইন লাগে।
ধরো 12খানা প্রবলেমের মতো জায়গা রেখে দাও, দিয়ে স্কিপ করে যাও। 10 থেকে 12খানার প্রবলেম ম্যাক্সিমাম হতে পারে ওখান থেকে, এছাড়া হবে না। হলো? হ্যাঁ স্যার। এবার হেডিং দিয়ে দাও ফ্রিকশন। ফ্রিকশন খুবই সোজা চ্যাপ্টার। দেখো ফ্রিকশন ফোর্স কি, অনেকদিন আগে যখন মানুষের মানে অনেকদিন আগে বলতে বেশ কিছু বছরের মধ্যে, খুব যে বেশি পুরনো তা নয়, এই কিছু রিসেন্ট বছর আগে অবধি এটা মানুষ ভাবতো যে ফ্রিকশন ফোর্স হয় কেন না, হয় এই কারণে, তার কারণ যখন দুটো সারফেস থাকে তাদের সারফেসগুলো ইন্টারলকড হয়ে যায়, বুঝতে পারলে? ইন্টারলকড হয় বলে তারা এরকমভাবে তারা মুভ আর করতে পারে না, আটকে যায়। তো এই কারণে তাদের মধ্যে ফ্রিকশন ফোর্স জেনারেট হয়। কিন্তু এখন এটা জানা গেছে যে না, ওরকম কোনো কারণের জন্য কিন্তু ফ্রিকশন ফোর্স হয় না। ফ্রিকশন ফোর্স জেনারেট হয় কার জন্য? ফ্রিকশন ফোর্স জেনারেট হয় শুধুমাত্র তাদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন তার জন্য। ধরো তুমি দুটো সারফেসকে রাখলে, দুজনের যে মলিকিউলস তাদের মধ্যে এখন তারা কাছাকাছি আসবে। এখন যখনই তারা কাছাকাছি আসবে তখন তারা কী করবে? অ্যাট্রাকশন ফোর্স দেবে, একে অন্যকে টানবে। যখন তারা একে অন্যকে টানতে শুরু করে তখন তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স হয়। তো এটাকে এরমভাবে টেনে নিয়ে যাওয়াটা তখন মুশকিল হয়ে যায়, কারণ এরা একে অন্যকে ধরে আছে। তো যেই মুহূর্তে তুমি এভাবে টানবে, বা এই দিকে পিছন দিকে টানো কিংবা সামনের দিকে টানো, তো এই অ্যাট্রাকশন ফোর্সটাকে তোমাকে ভেঙে যেতে হবে। আর যেই কারণে তোমাকে কী করতে হচ্ছে না, তার এগেনস্টে কাজ করতে হচ্ছে। এখন তুমি ফোর্স দিচ্ছ বলে নিউটনের থার্ড ল আমাকে এটাই বলছে যে আমি যদি ফোর্স দিই তাহলে যে কোনো বডি আমার ওপর রিয়াকশন ফোর্স দেবে। তো যেই আমি ফোর্স দিলাম, তো উল্টো দিকে এরাও রিয়াকশন ফোর্স দেওয়া স্টার্ট করে, এবং সেই ফোর্সটা হলো তোমার কি? রিয়াকশন ফোর্স, সেটা হলো ফ্রিকশন ফোর্স, বুঝতে পারলে? তো ফ্রিকশন ফোর্স নিউটনের থার্ড লয়ের কিন্তু কোনো রকম এক্সেপশন নয়, ওইখান থেকেই আসে। এবারে যেটা কথা হলো সেটা হলো যে এই যে ফ্রিকশন ফোর্স, এটা হতে পারে দু রকমের। সেটা হলো স্ট্যাটিক ফ্রিকশন বা কাইনেটিক ফ্রিকশন। আচ্ছা, তোমাদের কাছে প্রত্যেকের কাছে তো বোর্ডের ফিজিক্স বই আছে নাকি? হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ তো যে যার মতন বোর্ডের ফিজিক্স বই থেকে নোটটা লিখে নেবে, কারণ আমি চাইছি একটুখানি ফাস্ট করতে। তো এবার থেকে আমি ক্লাসটা একটুখানি অন্যরকম করে করব। সেটা হলো যে যখন কোথাও ডেরিভেশন হবে সেইটা আমি করাবো। থিওরি লেখা যে জিনিসগুলো, যদি কোথাও মনে হয় যে ইম্পর্টেন্ট কোনো পয়েন্ট আছে, আমি সেই পয়েন্টটা লেখাবো। বাকি ইলাবোরেটেড করে যে লেখাটা, সেইটা তোমাদেরকে আমি বলে দেবো, তোমরা বোর্ডের বই থেকে লিখে নেবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এতে করে ক্লাসটা একটুখানি ফাস্টও হয়ে যাবে, আর সেকেন্ডলি টাইমটাও সেভ হবে। কারণ ওই ইলাবোরেটেড লেখাগুলোর মধ্যে যেইটুকুনি পোর্শন দরকার কনসেপচুয়ালি, সেই পোর্শনটা আমি অবশ্যই লেখাবো, যেটা আমার মনে হবে যে হ্যাঁ আচ্ছা এই লাইনটা একটুখানি বললে ওটা ইম্পর্টেন্ট, যেটা হয়তো বইয়ের মধ্যে তুমি বুঝতে পারবে না। তো কনসেপ্টটা সবাই বলে দেবো, জাস্ট ইলাবোরেট করে লেখাটা তো আমি লেখাচ্ছি না এখন, যেটা আমি আগে লেখাচ্ছিলাম। ওতে করে টাইমটা একটুখানি আমার কম হয়ে যাবে, আর এবং আমি নিউমেরিক্যালের উপর টাইমটা বেশি দিতে পারবো, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। ডেরিভেশনস যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই করে দেবো, সমস্ত কিছু, সেগুলো কোনো চাপ নেই, সবই তোমাদের করাতে হবে, কারণ তোমরা নিজে থেকে ডেরিভেশন পারবে না। এবার দেখো, তো ফ্রিকশনের মধ্যে এখানটাতে ফ্রিকশনের ডেফিনিশন, কজ অফ ফ্রিকশন, এইগুলোকে তোমরা বইয়ে দেখে নেবে। কজ অফ ফ্রিকশনটা তো আমি বলে দিলাম এখন। তো একটা জাস্ট লাইন লিখে নাও যে ফ্রম মডার্ন ভিউ friction force arises due to the attraction force between the molecules of the surface, Attraction for between the molecules of the surfaces. হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে এর সাথে লিখে নাও যে ইট ইজ আ টাইপ অফ কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স মানে যতক্ষণ অবধি কোনো রকম কন্ট্যাক্ট থাকবে ততক্ষণ অবধি, মানে কন্ট্যাক্ট হওয়ার দরুনই এই ফোর্সগুলো জেনারেট হতে পারে, অন্য কোনোভাবে জেনারেট হতে পারে না। তো দুটো সারফেসের মধ্যে যখন কন্ট্যাক্ট আসবে সেই সময় এই ফোর্স জেনারেট হবে। আমাকে বলতে পারবো যে এর আগে একটা কন্ট্যাক্ট ফোর্স সম্বন্ধে আমরা পড়েছি, সেটা কোন ফোর্স বলতে পারবে? আমরা পড়ে নিয়েছিলাম কিন্তু কন্ট্যাক্ট ফোর্স এর আগে, নিউটনস লজ অফ মোশনেই পড়েছি। ওই বক্সগুলো রেখে ওই টেনশন, আমি তখন বলেও ছিলাম যেটা টাইপ অফ কন্ট্যাক্ট ফোর্স এইটা হয়, আর একটা হয় ফ্রিকশন ফোর্স। মনে পড়ছে কারোর? সিউডো ফোর্স। সিউডো ফোর্স তো কন্ট্যাক্ট লাগেই না, তো আপনি ক্রিয়েট হয়। ভুতুরে বলতো, বলো
আর Block connected with string. নর্মাল রিঅ্যাকশন, বলেছিলাম নর্মাল রিঅ্যাকশন ইজ আ টাইপ অফ কন্ট্যাক্ট ফোর্স। আমি বলেছিলাম যে কন্ট্যাক্ট ফোর্সের দুটো কম্পোনেন্ট হয়। তুমি কন্ট্যাক্ট ফোর্স বলি, ধরো দুখানা ব্লককে এরকমভাবে তুমি রেখেছো, এই একটা ব্লক, এটা হলো এম মাসের সারফেসের উপর রাখা আছে, যদি কন্ট্যাক্টে থাকে তাহলে এর ওপর দুটো ফোর্স কাজ করতে পারে, একটা হলো নর্মাল রিঅ্যাকশন স্ট্রেট উপর দিকে, আর একটা হবে ফ্রিকশন ফোর্স এইদিকে, ফ্রিকশন ফোর্স। তো এদের যে রেজাল্টেন্ট তাকে বলা হয় কন্ট্যাক্ট ফোর্স। ভ্যালু কত হবে? দুটো ফোর্স পারপেন্ডিকুলার রুট আন্ডার এন স্কোয়ার প্লাস ফ্রিকশন ফোর্স স্কোয়ার। বুঝতে পারলে? এটাকে লিখে নাও। এটা একটা কন্ট্যাক্ট ফোর্স, এটা একটা লেখা আছে তো? তাহলে ভুলভাল বকছিলে হলো? হ্যাঁ চলো এবার দেখো, দুটো ফোর্স হয়, একটা হলো স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, একটা হলো কাইনেটিক ফ্রিকশন ফোর্স। স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স নামেই বোঝা যায় যে যখনই কোনো একটা বস্তু রেস্টে থাকবে সেই সময় যে ফ্রিকশন ফোর্স কাজ করবে তাকে বলে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। আচ্ছা, এর আগে একটা পয়েন্ট লিখে নাও, সেটা হলো যে ফ্রিকশন ফোর্স অলওয়েজ অপোজেস দি রিলেটিভ মোশন। ফ্রিকশন ফোর্স অলওয়েজ অপোজেস দি রিলেটিভ মোশন। ফ্রিকশন ফোর্স অলওয়েজ অপোজেস দি রিলেটিভ মোশন। And it supports motion, and it supports motion. And it supports motion. লিখেছো? হ্যাঁ স্যার। দেখো, ফ্রিকশন ফোর্সের কাজই হলো সবসময় রিলেটিভ মোশনকে অপোজ করা, মোশনকে অপোজ করা নয়। তো আজকের পর থেকে যদি তুমি কোথাও স্টেটমেন্ট পাও যে ফ্রিকশন ফোর্স অপোজেস মোশন, তোমরা চোখ বন্ধ করে সেটাকে টিক করো। আজ অবধি করে আসছে, এটা সবার মনেই হয় যে ফ্রিকশন ফোর্স মোশনকে অপোজ করে না, ফ্রিকশন ফোর্স রিলেটিভ মোশনকে অপোজ করে। যখন দুটো সারফেসের মধ্যে রিলেটিভ মোশন আসছে, যে একটা ব্লককে আমি এই দিকে নিয়ে যাচ্ছি কিংবা একটা ব্লককে আমি এই দিকে নিয়ে আসছি, সেই সময় এদের যে রিলেটিভ মোশনটা যেই দিকে হবে তার উল্টো দিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে, কিন্তু কোনো ব্লকেরই মোশনকে কিন্তু সে অপোজ করছে না, সে রিলেটিভ মোশনটাকে অপোজ করবে। বুঝতে পারলে? তো মনে রাখবে ফ্রিকশন ফোর্স রিলেটিভ মোশনকে অপোজ করে। এবারে আমি চলে আসছি স্ট্যাটিক ফ্রিকশনের কথাটাতে। স্ট্যাটিক ফ্রিকশনটা কি? দেখো, স্ট্যাটিক ফ্রিকশন হলো যে সেই ফ্রিকশন ফোর্সটা, যেই ফ্রিকশনটা যখন বস্তু স্থির থাকে কিন্তু মুভ করে না, সেই সময় তাকে আমরা বলি স্ট্যাটিক ফ্রিকশন। এবার তুমি ভেবে দেখো, ধরো যে এখানটাতে একটা ব্লককে আমি রেখে দিলাম, এটা হলো এম মাসের। আচ্ছা, এবার এই যে স্ট্যাটিক ফ্রিকশন বা কাইনেটিক ফ্রিকশন এইগুলোকে যখন আমরা মাপি সেই সময় একটা কনস্ট্যান্ট আসে। তো এখন আমি প্রথমে কেসটাকে বলে দিই, যে মনে করো যে এইখানে একটা ব্লক রাখা হলো, এবারে একটা লোক আছে এখানটাতে, এই যে লোকটা এখন এই ব্লকটাকে পুশ করা স্টার্ট করলো। এ হলো লোকটা। দাঁড়াও, ভালো করে এঁকে দিই। এই একটা মানুষ, আমার হয় কি, আমার মধ্যে একটা আর্টিস্টের সত্তা আছে, বুঝতে পারলে? এবং সেই সত্তাটা যখনই কোনো একটা জায়গা পায় না, তখনই সেটা কিন্তু তার বহিঃপ্রকাশ ঘটায়। বুঝতে পারলে? এবারে দেখো, এই লোকটা যথেষ্ট মোটা মানুষ, যখন ফোর্স দিচ্ছে, প্রথমে ফোর্স দিল, ব্লকটা সরল না, আবার ফোর্স দিল, এখনও ব্লক সরল না, আরও ফোর্স দিল, এখনও ব্লক সরল না, আবার ফোর্স দিল, ব্লক সরে গেল। বুঝতে পারলে? এই যে কেসটা হচ্ছে, ধরো এই পেনটাকে তুমি ভাবো, দেখো আমি পেনটাকে ফোর্স দিচ্ছি, ব্লকটা পেনটা সরছে না, আবার ফোর্স দিলাম, এখনও সরছে, আমি তো ফোর্স বাড়াচ্ছি, এখনও দিলাম, সরছে না, আরও দিলাম, এবার দেখো সরতে শুরু করেছে পেনটা। বুঝতে পারলে? তো এখন এরকম তো নয় যে এতক্ষণ অবধি আমি ফোর্স দিচ্ছিলাম না, ফোর্স আমি এখনও দিচ্ছিলাম কিন্তু পেন সরছিল না, যেই একটা সার্টেন লিমিটের পর ফোর্স দিলাম, ব্লক সরতে শুরু করলো।
তো যতক্ষণ অবধি আমি ফোর্স দিচ্ছিলাম কিন্তু ব্লকটা সরছিল না, এর উপরে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স কাজ করছিল এবং এই স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স এটা ডিপেন্ড করে তার নর্মাল রিয়াকশনের সাথে, ডিরেক্টলি প্রপোর্শনভাবে সেটা ডিপেন্ড করে। তো যদি ডিরেক্টলি প্রপোর্শন হয়, যখন এই সাইনটাকে ওঠানো হয় একটা কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টটাকে বলা হয় মিউ এস, একে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট। স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট, বুঝতে পারলে? তো যখন এখানে ফোর্স লাগছিল কিন্তু এটা সরছিল না, সার্টেন লিমিট পাওয়ার পর সেটা সরে গেল। তো যখন সরে গেল তারপর থেকে কি হলো, সেটা কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনের মধ্যে আসছে না, তার সরে যাওয়ার আগে অবধি, যেই মুহূর্ত অবধি সে সরতে শুরু করলো সেই মুহূর্ত অবধি আমার কাজ হলো স্ট্যাটিক ফ্রিকশনের, এর আগে কিন্তু কোনো স্ট্যাটিক ফ্রিকশন নেই। তো যখন এখানে মানুষটা ফোর্স দিচ্ছিল, সে ফোর্স দিচ্ছিল এই দিকে এফ পরিমাণের, এই দিকে কাজ করছিল সেই সময় স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। যদি এই কেসটাতে বলি, এখানে নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু সেটাই হবে যা হবে এর ওয়েট। তো নর্মাল ইকুয়াল টু কত হবে এখানটাতে, এম ইন্টু জি। তাহলে এই কেসটাতে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কত হবে, যদি কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন মিউ এস হয় তাহলে কত হয়ে যাবে না, মিউ এস ইন্টু নর্মাল রিঅ্যাকশন, নর্মালের ভ্যালু এখানটাতে এম জি, তাহলে মিউ এস ইন্টু এম জি, এটা হবে স্ট্যাটিক ফ্রিকশন। আচ্ছা, এটা স্ট্যাটিক ফ্রিকশন না, স্ট্যাটিক ফ্রিকশন কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন নয়। কেন বলছি ব্যাপারটাকে বোঝো, স্ট্যাটিক ফ্রিকশন এটাই, কিন্তু আমি বলছি না স্ট্যাটিক ফ্রিকশন নয়। মানে কি, মানে হচ্ছে যে তুমি ভেবে দেখো, যখন আমি ফোর্স দিচ্ছি স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে, আরও ফোর্স দিচ্ছি আবার কাজ করছে, আবার ফোর্স দিলাম এখন আর কিন্তু কাজ করলো না, সেটা ব্লকটা মুভ করলো। তার মানে স্ট্যাটিক ফ্রিকশন ম্যাক্সিমাম একটা ভ্যালু অবধি কাজ করতে পারে। এই যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা কত হতে পারে, সেটাকে বলা হয় লিমিটিং ফ্রিকশন। এই যেটা তুমি বার করলে এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে তার লিমিটিং ফ্রিকশন। বুঝতে পারলে ব্যাপারটা, বুঝতে পারছো কি বললাম, লিমিটিং ফ্রিকশন। তার মানে কি দেখো, তাহলে তোমার মাথায় আসতে পারে তাহলে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে স্ট্যাটিক ফ্রিকশন কি, আমি তাকে কোন ভ্যালু বলবো, লিমিটিংয়ের ভ্যালু বলবো না, লিমিটিংয়ের ভ্যালু তুমি বলবে না, তোমাকে দেখতে হবে ব্লক মুভ করছে কিনা। এবার দেখো এখানে আছে কনসেপ্টটা কি, দেখো কনসেপ্ট হলো নিউটনের থার্ড ল। তুমি একটা কোনো ব্লকের উপর ফোর্স দিলে ব্লক মুভ করলো না, তার মানে যেই পরিমাণ ফোর্স তুমি দিলে উল্টো দিকে সেম পরিমাণও ফোর্স দিল, যেই কারণে তুমি ফোর্সটা নালিফাই করে ফেললো, সে নালিফাই করলো বলে বস্তু মুভ করলো না, তাই না? তো স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামকে সে মেনটেন রাখলো, তুমি আরও ফোর্স বাড়ালে, সেটা কি করলো, সেম পরিমাণ ফোর্স পিছন দিকে আবার দিল, আবার নালিফাই করলো। এবার আমি নিউমেরিক্যাল দিয়ে এক্সাম্পল দিই। সাপোজ যে তুমি একটা বস্তু ছিল যার উপরে 40 নিউটনের ফোর্স অ্যাপ্লাই করলে, আর এই বস্তুটা আর এই যে সারফেসটা এর মধ্যে লিমিটিং ফ্রিকশন যেটা, সেটা হচ্ছে যে সাপোজ 90 নিউটন, ঠিক আছে, সাপোজ লিমিটিং ফ্রিকশন। তো যখন তুমি 40 নিউটনকে অ্যাপ্লাই করলে বস্তু মুভ করবে কি করবে না বলো? করবে না স্যার, করবে না, কারণ লিমিটিংটা কত, 90। তো আমাকে মিনিমাম 90 দিতে হবে তবে সেটা মুভ করবে, মুভ করলো না। তুমি এখন বলে না আমি ফোর্সটাকে বাড়াই, ঠিক আছে আমি 60 দিই, তুমি 60 নিউটন ফোর্স দিলে ওরা কি মুভ করবে? না, করবে না। তুই বললে আচ্ছা 80 দিই, 80 নিউটন দিলে এখন মুভ করবে? না, করবে না। এবার বললে আচ্ছা তাহলে 90 দিই, তুমি 90 দিলে এখন মুভ করবে? না, এখনো মুভ করবে না। কিন্তু 90 তো লিমিটিং ভ্যালু, তো ম্যাক্সিমাম ভ্যালুই তো 90, তাই না? কিন্তু আমি 90 দিলাম তবুও মুভ করলো না, এর মানে কি, এর মানে যখন আমি 90 দিলাম তখন ওই দিকেও 90 আছে যেটা নালিফাই করলো, কিন্তু যদি আমি 90.1 দিই এখন মুভ করে যাবে, কারণ লিমিটিংয়ের থেকে বেশি হয়ে গেল। 90.1টা 90 থেকে বেশি, লিমিটিংয়ের থেকে বেশি, তাহলে এটা মুভ করে যাবে। বুঝতে পারলে? তো লিমিটিং হলো সেই ভ্যালু যেই ভ্যালু অবধি ম্যাক্সিমাম ও ফোর্স না দিলে মুভ করার কোনো টেন্ডেন্সি শো করবে না। বুঝতে পারলে? আচ্ছা যদি সেটা হয় তাহলে এতক্ষণ ধরে যে আমি ফোর্স দিলাম, এই যে এতক্ষণ ধরে আমি ফোর্স দিচ্ছি তার জন্য ফ্রিকশন ফোর্স কত হচ্ছে দেখো। যখন তুমি 40 দিলে তাকে ক্যান্সেল করছিল কত ফোর্স বলো, 40 ক্যান্সেল করবে, তাই না? আর সেই ফোর্সটা কি ফোর্স, ফ্রিকশন ফোর্স সেই সময়, তাই না? বুঝতে পারছো? স্যার আরেকবার বলবেন। দেখো যখন তুমি 40 নিউটন দিলে তখন সেটা মুভ করলো না, তার মানে অবভিয়াসলি ওর মধ্যে অটোমেটিক্যালি সেম অ্যামাউন্টের ফোর্স উল্টো দিকে তৈরি হয়েছে। সেটা কোন ফোর্স, ফ্রিকশন ফোর্সে তো তৈরি হচ্ছে না ওর মধ্যে। বুঝতে পারলে? তুমি 40 দিলে মানে 40 ফ্রিকশন ফোর্স তৈরি হলো। তুমি 60 দিলে তখনও মুভ করলো না, তার মানে 60-এরই ফ্রিকশন ফোর্স তৈরি হলো উল্টো দিকে। তুমি 80 দিলে মুভ করলো না, তার মানে 80-এরই ফ্রিকশন ফোর্স উল্টো দিকে তৈরি হলো। তুমি 90 দিলে মুভ করলো না, কারণ 90-এরই উল্টো দিকে ফ্রিকশন ফোর্স তৈরি হয়ে গেছিলো যেটা ওকে নালিফাই করছিল। বুঝতে পারলে কেসটা?
হ্যাঁ স্যার। কিন্তু যখন হ্যাঁ, তুমি 90 এর বেশি দিলে তখন আর ওর কাছে ওর থেকে বেশি পরিমাণের ফোর্স তৈরি করার ক্ষমতা নেই, ওর লিমিটিং ভ্যালুই হচ্ছে 90। তো ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন, সেটা সেলফ অ্যাডজাস্টেবল। যতক্ষণ না লিমিটিং তুমি রিচ করছো তার আগে তোমার ফোর্স যা হবে ফ্রিকশনের ভ্যালু তাই হবে। যেই লিমিটিং রিচ করলে তারপরে তুমি ফোর্স দেবে তখন স্ট্যাটিক ফ্রিকশন ভ্যানিশ হয়ে যায়। কিন্তু লিমিটিং ভ্যালুটা কিন্তু ফিক্সড, এটা ফিক্সড ভ্যালু, বুঝতে পারলে? ব্যাপারটা বুঝতে পারলে? লিমিটিং ফ্রিকশনটা কি মিউ এস এমজি? হ্যাঁ, মিউ এস ইন্টু এমজি না, মিউ এস ইন্টু নর্মাল রিয়াকশন। এই কেসটাতে সেটা হয়ে যাচ্ছে এমজি, কারণ এইখানটাতে নর্মাল কত, এমজি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো এবার স্টার মার্ক দিয়ে লিখে নাও। লেখো লেখো যে এফ এল মানে লিমিটিং ফ্রিকশন তার ভ্যালুটা ইকুয়াল টু মিউ এস ইন্টু এমজি, মিউ এস ইন্টু এমজি, মিউ এস ইন্টু এমজি বলছি, সরি, মিউ এস ইন্টু নর্মাল রিয়াকশন, মিউ এস ইন্টু নর্মাল রিয়াকশন। এবারে ডায়াগ্রামটা ড্র করে নাও, যে ডায়াগ্রাম, এই উপরের ডায়াগ্রামটা দিয়ে সেখানটাতে লিখে নাও যে ফর দিস গিভেন ডায়াগ্রাম এফ এল ইকুয়াল টু মিউ এস ইন্টু এন মানে মিউ এস ইন্টু এমজি। লিখে নাও। স্যার এই ডায়াগ্রামটা লেখার আগে কি লিখতে বললেন? ডায়াগ্রামটা লেখার আগে এটা লিখতে বললাম যে লিমিটিং ফ্রিকশন ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু নর্মাল রিয়াকশন, লিমিটিং ফ্রিকশন ইকুয়াল টু মিউ এস ইন্টু নর্মাল রিয়াকশন। এবার দেখো লোকটাকে তুমি দেখলেই বুঝতে পারবে যে লোকটার পেটের মধ্যে ফ্যাট আছে কি জল আছে, তোমার কিন্তু সন্দেহ হবে। তার কারণ ধরো লোকটা এখন সামনে যাচ্ছে, তার পেটটাই দিকে, যখনই পিছনে তখন তো পেটটা টলটল করবে না, এইভাবে করবে কিনা বলো? হ্যাঁ, তাই না? তো এই ধরনের, হ্যাঁ, এই ধরনের লোক কিন্তু খুব রিস্কি লোক, কারণ যে কোনো সময় যদি বাই চান্স ওর পেটে পেরেক ফুটে যায় তো ব্লাস্ট করবে, তাই না? তো যখনই এই ধরনের মানুষ দেখবে এদের থেকে ডিস্টেন্স মেনটেন করবে একটুখানি, তার কারণ যদি বাই চান্স ব্লাস্ট করে যায় তুমি তো ভিজে যাবে, তাই না? হবে কি না বলো? হ্যাঁ। এরকম মানুষ হয়। হট লোকটা চশমাটাও খুলে বেরিয়ে চলে আসছে। চশমার চোখটা খুলে বেরোয়নি, এই ভাগ্য ভালো। ওরকম ধরা মোটা চেহারা নিয়ে ও ধাক্কা মারছে। ভেজের মতো ওটা কি পিঠের উপর? ওটা গলায় পিঠে গামছা দেওয়া আছে একটা। স্যার নিউ চ্যাপ্টার শুরু হয়েছে বলে আপনি নিউ ড্রয়িং দিয়েছেন, ইয়েস অবভিয়াসলি, নিউ ক্যারেক্টার এসেছে। ইয়েস অবভিয়াসলি। স্যার আপনি ড্রয়িং থিম এসেছে। হ্যাঁ, ড্রয়িং কম্পিটিশনে যান নাকি? আমি ড্রয়িং কম্পিটিশনের নাম দিয়েছিলাম তো। ওখানে টপিক ছিল প্রাকৃতিক দুর্যোগ না একটা কি ছিল বেশ একটা, এটা অনেক আগে ছিল। এবার আমি সেই সময়টা প্লেন ক্র্যাশ হয়েছিল, বুঝতে পারলে? সেই প্লেন ক্র্যাশের ছবি এঁকেছিলাম, তার উপর মানুষগুলো আর্তনাদ করছে আর কি বেরিয়ে। তো আমি তো খুব ভালো করে আঁকলাম, আমি খুব ভালো করে এবং নিজের বেস্ট দিয়ে আমি আঁকলাম, কালার ফালার সব কিছু করেছি। পাশের ছেলেটা আমাকে বলল দেখার পরে, এই তোমার প্লেনের ওপর ওটা কি সুপারম্যান দাঁড়িয়ে আছে? তারপর সবথেকে বড় কথা, ও তো প্রথমে এটাই বুঝতে পারে যে প্লেনটা ক্র্যাশ করেছে। ও আমাকে বললো যে তুমি যে এটা এটা কী এঁকেছো গো এরকম ধারা, এটা কী গো এরকম বড় মতাটাকে আঁকলে? এটা প্লেন একটা ক্র্যাশ করে গেছে, ভেঙে গেছে প্লেনটা। বললো ওপর ওটা কী গো সুপারম্যান দাঁড়িয়ে আছে ওরকম ধারা করে? আমার তখন খুব লজ্জা লাগলো। আমি বললাম না, এখানে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে ওরকম অনেক মানুষ বাঁচাতে এসেছে, তারা ওপরে দাঁড়িয়ে আছে আর প্লেনটা ক্র্যাশ করেছে। তো আমার আঁকাটা এরকম ধারায় ছিল, মানে আমি না বললে ওরা বুঝতে পারতো যে আমি কী এঁকেছি। ব্যাপারটা বুঝতে পারছো? এরকম টাইপের আর কি আঁকাটা হয়েছিল। আপনি তো আর্ট কলেজে যেতে পারতেন। তবে এরকম ধর আঁকার দাম বেশি হয় জানো তো। তুমি দেখবে যারা এক্সিবিশনে যায়, যেমন একবার একটা আঁকা দেখেছিলাম, একটা বিশাল বড় শিল্পীর, কিছুই না এরকম করা আছে জানো তো, এরকম করা আছে, এরকম এরকম টাইপের কি হিজিবিজি করেছে টাইম নষ্ট করার জন্য। এরকম ভাবে লোকে আসছে বলছে বাহ বিশাল কিছু বলেছে, ওহ কি আঁকা সত্যি। এর মধ্যে একটা সাংঘাতিক একটা মেসেজ আছে এর মধ্যে। আমি অনেকক্ষণ ধরে দেখলাম আঁকাটাকে বুঝতেই পারলাম না যে কি এঁকেছে, ওটার ওর মানেটা কি। না এটা একটা হিজিবিজি করা আছে এরকম ভাবে, এখানটা তো আমি 8 লিখেছি, ও হিজিবিজি করেছে।
এবং একটা কালার দিয়ে নয়, কালার কম্বিনেশন আছে, বুঝতে পারলে? যে কি লিখতে চাইলো আমি নিজেই বুঝতে পারলাম না। তো তারপর থেকে একটা জিনিস confirm কোথায় হয়ে গেল। ছিল এটা? হ্যাঁ, একটা কোথায় ছিল? একটা এক্সিবিশনের মধ্যে, বুঝতে পারলে? তবে তারপর থেকে আমি এটা কনফার্ম বুঝতে পারলাম যে পৃথিবীতে বড় আর্টিস্ট তাকেই বলবো যার আঁকা তুমি বুঝতে পারবে না, সেই হলো বড় আর্টিস্ট। তো যদি তোমার আঁকা কেউ বুঝতে না পারে, তুমি জানো তুমি বিশাল বড় আর্টিস্ট, বুঝলে? স্যার তার মানে আপনি বড় আর্টিস্ট না? আমি তো অবশ্যই বড় আর্টিস্ট, আমার আঁকা তো সে বুঝতে পারেনি। আমি বড় স্যার আমরা তো বুঝতে পারছি। আমরা তো পারি। এইগুলো তো তোমাদের সামনে নিজে একটুখানি দেখাচ্ছি যে না আমি কিছুই জানি না। কারণ সুপার পাওয়ার কখনো দেখাতে না, তাদের পাওয়ার নষ্ট হয়ে যায়। লেখা হয়েছে? না, এক এক সময় ডিজিট গুলোতে চলে আসে। সে অসুবিধা নেই। এটা ঠিক। লেখা হলো? হ্যাঁ, হয়ে গেছে। স্যার চলো লিখে নাও। Limiting friction is the maximum value of static friction. Limiting friction is the maximum value of static friction. পয়েন্ট করে করে লিখবে এগুলো, কারণ এইগুলো হলো সেই পয়েন্ট যেগুলো তোমাকে কনসেপচুয়ালিটিতে তোমার মানে বইয়েতে পড়ার সময় তুমি হয়তো বুঝতে পারলে না, বাকি সব তো বইয়ে বুঝে যাবে। লিমিটিং ফ্রিকশন ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। হলো? হ্যাঁ স্যার। পরের পয়েন্টে লেখো, বিফোর স্ট্যাটিক ফ্রিকশন সরি কি বলছি, বিফোর লিমিটিং ফ্রিকশন, এটাকে FL দিয়ে দেখানো হচ্ছে, the value of static friction before limiting friction, the value of static friction Fs, L এর জায়গাতে S হবে, F সাফিক্সে S, the value of static friction is equal to the applied force, লিখেছো? স্পিডে হাত চালাও, তবে সিলেবাস আরো জলদি জলদি এগোবে। হ্যাঁ স্যার। ফুল স্টপ দিয়ে এক্সাম্পল দিয়ে লেখো, such as let limiting friction FL, let FL equal to 90 Newton for an object on a floor, if applied force capital F is equal to 50 Newton, if applied force capital F is equal to 50 Newton on the block, then static friction between block and surface স্যার বলছি অন দা ব্লক, তারপরে কি বললেন একবার বলবেন? on the block, then static friction between block and surface will be equal to 50 Newton, দিয়ে নিচের ডায়াগ্রামটাকে লিখে নাও। will be equal to 50 নিউটন। হ্যাঁ, Fs equal to capital F equal to 50 Newton। FL টা 90 নিউটন, এক্সটার্নাল ফোর্স হচ্ছে 50, তাহলে 90 থেকে কম আছে, লিমিটিং এর থেকে কম, তাহলে স্ট্যাটিক ফ্রিকশন কত হবে, যেটা অ্যাপ্লাইড ফোর্স। বুঝতে পারলে? তো মনে রাখবে স্ট্যাটিকের লিমিটিং ফ্রিকশনের আগে বা লিমিটিং ফ্রিকশন পর্যন্ত তুমি যেই পরিমাণ ফোর্স দেবে সেইটাই হবে তার ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন। কিন্তু তারপরে আর তার কোনো রোল নেই, স্ট্যাটিক তখন শেষ। তারপরে হচ্ছে মানে সেটা মুভ করতে স্টার্ট করছে, তখন স্ট্যাটিকের রোল শেষ হয়ে গেল, কাইনেটিক ফ্রিকশন কাজ করা স্টার্ট করবে তখন। হয়ে গেছে? হ্যাঁ স্যার। চলো
এর সঙ্গে লিখে নাও স্টার মার্ক দিয়ে যে স্ট্যাটিক ফ্রিকশন ইজ সেলফ অ্যাডজাস্টেবল, স্ট্যাটিক ফ্রিকশন ইজ সেলফ অ্যাডজাস্টেবল up to FL. Fs is self adjustable up to FL. So up to FL limiting friction. So Fs is proportional to F applied. yes sir হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এই অবধি ছিল স্ট্যাটিক ফ্রিকশনের থিওরি। স্ট্যাটিক ফ্রিকশনের থিওরি পোর্শনটা পুরো কমপ্লিট। কালকে কনস্ট্যান্ট রিলেশনশিপটা শেষ করব, তারপরে যদি টাইম থাকে তাহলে লিমিটিংটা স্টার্ট করব। তো কনস্ট্যান্টের যদি দেখি যে তোমার, আমি তো 10-12টা বললাম কারণ কিছু কিছু সেম টাইপের থাকে, তো আমি যে কটা প্রবলেম হবে সে কটা ডিফারেন্ট টাইপের বা ডিফারেন্ট সিস্টেম থাকবে। যদি শেষ হয়ে যায় এরপরে কন্টিনিউ করব কাইনেটিক ফ্রিকশন থেকে, ঠিক আছে? তোমরা এটা বাড়িতে করবে, আজকে বই খুলে একবার স্ট্যাটিক ফ্রিকশনের ডেফিনিশনটা, কজ অফ দি ফ্রিকশন, এই দুটোকে একবার পড়ে নেবে, মানে স্ট্যাটিক ফ্রিকশনের পুরো পোর্শনটাকে বই থেকে রিড করে নেবে, বুঝতে পারলে? চলো হ্যাঁ স্যার। থ্যাংক ইউ স্যার। চলো, Thank you, গুড নাইট, thank you. টাটা, ওয়েলকাম।